360 ডিগ্রি এডুকেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আমাদের সর্বশেষ ক্লাসটি সবাত শোষণ নিয়ে আপলোড করেছি। সবাত শোষণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ধরনের পদার্থ বিভিন্ন ধাপে উৎপাদিত হয়ে থাকে। এক্ষেত্রে 4টি ধাপ রয়েছে। বিভিন্ন ধাপে এই 4টি ধাপে আসলে বিভিন্ন রকমের পদার্থ উৎপাদিত হয়, পাশাপাশি বিভিন্ন পরিমাণে শক্তিও উৎপাদিত হয়ে থাকে। তো আজকের যে ক্লাসটি সবাত শোষণে উৎপন্ন শক্তি তথা এটিপি, যাকে আমরা রাসায়নিক শক্তি বলছি, সেই রাসায়নিক শক্তির পরিমাণ নিয়ে আলোচনা থাকবে। অর্থাৎ কোন ধাপে কি রকম বা কি পরিমাণে এটিপি বা রাসায়নিক শক্তি উৎপাদিত হচ্ছে, সর্বমোট এটিপি যে 38 অণু হয় তা কিভাবে হলো, এই নিয়ে আজকে ক্লাসটি। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে এটিপির যে হিসেব রয়েছে, এই হিসেব সম্পর্কিত তোমাদের বইয়ে মূলত দুটি অংশে আলোচনা করা আছে। একটি অংশে একটি চিত্রের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে, যা এখানে লিপিবদ্ধ আছে। আবার আরেকটি অংশে একটি চার্ট অথবা টেবিলের মাধ্যমে মূলত এটিপির হিসেবটা উপস্থাপিত আছে। তো শিক্ষার্থীবৃন্দ, এইখানে মূলত দুইটি অংশই উপস্থাপনায় আসবে। আমরা দুইটির মাধ্যমে সমন্বিতভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব যে আসলে প্রতিটি ধাপে এটিপির পরিমাণ কত এবং মোট উৎপাদিত এটিপি কত হয়েছে। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করি গ্লাইকোলাইসিস ধাপটি দিয়ে। শিক্ষার্থীবৃন্দ, গ্লাইকোলাইসিস ধাপ তোমরা ইতোমধ্যে নিশ্চয়ই জানো যে এক গ্লুকোজ থেকে যদি 2 অণু পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে উৎপাদিত হয়ে থাকে তখন তাকে গ্লাইকোলাইসিস বলে। তো লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি চিত্রে যাই, এক অণু গ্লুকোজ এটি জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদিত করে। আমরা জানি C6H12O6 এটি হচ্ছে গিয়ে গ্লুকোজের সংকেত। এই ক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড হবে 2 অণু। এই ধাপটির নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এবং এই গ্লাইকোলাইসিস ধাপের মধ্যে যেই পদার্থগুলো উৎপাদিত হয়ে থাকে তা হচ্ছে 2 অণু NADH2 এবং মূলত 4 অণু এটিপি উৎপাদিত হয়ে থাকে। তো এখানেও তোমরা এটি দেখবে যে শ্বসনের যে পর্যায়ে গ্লাইকোলাইসিস, এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদিত হয়। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম এই 1 অণু পাইরুভিক অ্যাসিড, এই 1 অণু পাইরুভিক অ্যাসিড, মোট 2 অণু পাইরুভিক অ্যাসিড। পাশাপাশি 2 অণু NADH+ H+ অথবা NADH2 উৎপাদিত হয়ে থাকে, আর উৎপাদিত হয় 4 অণু এটিপি। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি 2 অণু, কিন্তু চার্টে দেখতে পাচ্ছি 4 অণু। এই ক্ষেত্রে চার্টের পরবর্তী যে অংশটা ব্যয়িত বস্তু, এর মধ্যে আমরা 2 অণু এটিপি আবার দেখছি ব্যয় হয়ে গিয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ধরে নেই এই ধাপটি এইটুক পর্যন্ত, অর্থাৎ গ্লাইকোলাইসিস ধাপটি এইটুক পর্যন্ত, গ্লাইকোলাইসিস ধাপে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদিত হয়, 2 অণু 4 অণু এটিপি উৎপাদিত হয়, 2 অণু NADH2 উৎপাদিত হয়। লক্ষ্য করো এইখানে গ্লাইকোলাইসিস শব্দটির নিচে 2 অণু এটিপি লিপিবদ্ধ কৃত অবস্থায় আছে। আসলে এই যে গ্লাইকোলাইসিস বিক্রিয়াটি সম্পাদিত হচ্ছে, সামগ্রিকভাবে সম্পাদিত হওয়ার জন্য 2 অণু এটিপি আসলে ব্যবহৃত বা ব্যয় হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো গ্লাইকোলাইসিসে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2, 4 অণু এটিপি উৎপাদিত হলে পরেও 4 অণু এটিপি থেকে মূলত 2 অণু এটিপি ব্যবহৃত হয়ে যায়। আমরা এটি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছি, 4 অণু এটিপি থেকে 2 অণু এটিপি এখানে ব্যবহৃত হয়ে যায় বিক্রিয়াটি সামগ্রিকভাবে সম্পাদনের জন্য। তাহলে নিট উৎপাদন বলে একটি কথা বা কলাম আমরা এখানে দেখতে পাচ্ছি। লক্ষ্য করো গ্লাইকোলাইসিসের নিট উৎপাদন কত, এখানে দেখা যাচ্ছে 6 অণু এটিপি দেখাচ্ছে আর 2 অণু এটিপি দেখাচ্ছে। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে বোঝার অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে দেখো প্রত্যেকটি ধাপে যে উৎপাদিত পদার্থ, শ্বসন বিক্রিয়ার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বা উৎপাদ হচ্ছে গিয়ে মূলত রাসায়নিক পদার্থ। শ্বসনের মাধ্যমে আসলে যে রাসায়নিক পদার্থ উৎপাদিত হয় তার মধ্যে শক্তি লিপিবদ্ধ থাকে। ওই শক্তি ব্যয় করে বা ব্যবহৃত হয়ে আমরা আমাদের দৈনন্দিন সকল কাজ সম্পাদন করি। তো লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এই যে 6 অণু এটিপি কিভাবে আসলো, 2 অণু এটিপি কোথা থেকে আসলো, আমরা যদি একটু বুঝে নেই। দেখো এখানে 2 অণু NADH2 দেখা যাচ্ছে। প্রত্যেক অণু NADH2, শিক্ষার্থীবৃন্দ আমি একটু অন্য কালির কলমে লিখি,
প্রত্যেক অণু NADH2 মানে এক অণু NADH2 এর মধ্যে মূলত 2-3 অণু এটিপি এর শক্তি লিপিবদ্ধ থাকে। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, যদি এক অণু NADH2 এর মধ্যে 3 অণু এটিপি শক্তি পুঞ্জীভূত অবস্থায় থাকে বা অবস্থান করে, তাহলে 2 অণু NADH2 থেকে 6 অণু এটিপি আমরা পাবো। আমার বিশ্বাস তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। অর্থাৎ প্রতি অণু NADH2 এর মধ্যে মূলত 3 অণু এটিপি সমপরিমাণ শক্তি তোমার এর ভিতরে পুঞ্জীভূত অবস্থায় থাকে। তাহলে 2 অণু NADH2 এর মধ্যে 6 অণু এটিপি আমরা পাবো। আর এখানে 4 অণু এটিপি যদিও উৎপন্ন হয়, কিন্তু সামগ্রিকভাবে এই পর্যায়টিকে সম্পন্ন করার জন্য 2 অণু এটিপি ব্যয় হয়ে যায়। তাহলে 4 অণু থেকে 2 অণু ব্যয় হয়ে রইল 2 অণু। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এবার হিসেব করে নেই, তোমার যদি MCQ তে আসে বা সবাত শোষণের প্রথম ধাপে উৎপাদিত মোট শক্তির পরিমাণ হচ্ছে 8 অণু এটিপি। তো আমার বিশ্বাস তোমরা এটি বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমরা চলে যাচ্ছি পরবর্তী যে ধাপটি সবাত শোষণে, তা হচ্ছে গিয়ে এসিটাইল কোএনজাইম সৃষ্টি ধাপ। লক্ষ্য করো, আমরা এতটুকু পর্যন্ত বলেছিলাম যে মোটামুটি গ্লাইকোলাইসিস। এরপরের যে ধাপটি সেটি হচ্ছে গিয়ে এসিটাইল কোএ সৃষ্টি ধাপ। আমি এখানে লিখে দিতে পারি এসিটাইল কোএ। এই এসিটাইল কোএ ধাপে উৎপাদিত যে পদার্থগুলো, তা হচ্ছে গিয়ে, আমি যদি একটু দেখি যে একটা অংশকে যদি আমরা বেছে নেই, লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, ধরো এই একটা পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাই অক্সাইড উৎপাদিত হচ্ছে, এক অণু NADH2 উৎপাদিত হচ্ছে, এক অণু এসিটাইল কোএনজাইম সৃষ্টি হচ্ছে। আমার বিশ্বাস তোমরা এটি বুঝতে পেরেছো যে আমি যদি একটি অংশকে বাদ দিয়ে হিসাব করি, এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাই অক্সাইড, এক অণু NADH2 এবং এক অণু এসিটাইল কোএনজাইম সৃষ্টি হচ্ছে। তাহলে পাইরুভিক অ্যাসিড যেহেতু দুই পাশে দুইটা আছে, 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু এসিটাইল কোএনজাইম, 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু NADH2 উৎপাদিত হবে। তোমরা যদি এবার চার্টে বা টেবিলে ফিরে আসো, বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। শ্বসনের পর্যায়ে হচ্ছে গিয়ে এসিটাইল কোএনজাইম সৃষ্টি ধাপ। এখানে 2 অণু এসিটাইল কোএনজাইম, এই এক অণু এসিটাইল কোএনজাইম, এই আরেক অণু এসিটাইল কোএনজাইম, এই 2 অণু এসিটাইল কোএনজাইম উৎপাদিত বস্তু এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড। প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে প্রতি অণু এসিটাইল কোএনজাইম সৃষ্টির সময় এক অণু করে কার্বন ডাই অক্সাইড উৎপাদিত হয়। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে যখন 2 অণু এসিটাইল কোএনজাইম সৃষ্টি হবে, তখন 2 অণু কার্বন ডাই অক্সাইডও সৃষ্টি হবে। এবং একই ক্ষেত্রে একই রকম ভাবে দুই পাশে 2 অণু NADH2 বা NADH+H+ উৎপাদিত হচ্ছে। তো লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, উৎপাদিত বস্তু কিন্তু আমরা পেয়ে গেলাম। এখান থেকে 2 অণু এসিটাইল কোএনজাইম, 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু NADH2 উৎপাদিত হয় এসিটাইল কোএনজাইম সৃষ্টি শেষে বা এই ধাপটির শেষে। কিন্তু ব্যয় হয়ে যায় কোন একটি উপাদান। দেখো, এই ধাপে এসে পাইরুভিক অ্যাসিড যদি ব্যয়িত না হতো, তাহলে আমরা এই উৎপাদিত বস্তুগুলো পেতাম না। শিক্ষার্থীবৃন্দ, পাইরুভিক অ্যাসিড ব্যয় হয়েছে বিধায় আমরা এই উৎপাদ তিনটি পেয়েছি। এবার আমরা চলে যাব নিট উৎপাদন অথবা শক্তি হিসেবে। লক্ষ্য করো, এসিটাইল কোএনজাইম ধাপে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপাদিত হয়েছিল এবং 6 অণু এটিপি। 6 অণু এটিপি কিভাবে হয় ইতোমধ্যে আমরা একটা ধারণা পেয়ে গিয়েছি যে যেহেতু 2 অণু NADH2 উৎপাদিত হচ্ছে, প্রতি অণু NADH2 এর ভিতরে 3 অণু এটিপি শক্তি সঞ্চিত অবস্থায় থাকে। তাহলে এখানে যেমন 2 অণু এটিপি থেকে 6 অণু এটিপি পাওয়া গিয়েছিল, এখানে ঠিক একই রকম ভাবে 2 অণু NADH2 থেকে 6 অণু এটিপি পাওয়া যাবে। তাহলে এই ধাপে এসে নিট উৎপাদন হচ্ছে 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু এটিপি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে যদি এখন বলা হয় বা জিজ্ঞাসা করা হয়, এটি একটি অনুধাবনমূলক MCQ প্রশ্ন হবে যে সবাত শোষণের প্রথম 2 ধাপ শেষে উৎপাদিত
শক্তির পরিমাণ কত অথবা নেট উৎপাদিত এটিপির পরিমাণ কত। আমরা যদি হিসাব করে দেখি, এখানে 8 অণু এটিপি ছিল, এখানে 6 অণু এটিপি আছে, তাহলে 8 অণু যোগ 6 অণু, প্রথম ধাপ শেষে মোট 14 অণু এটিপি উৎপাদিত হচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ, চিত্র এবং টেবিল এই দুইটা মিলিয়ে যদি তোমরা হিসাবটাকে বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার কাছে বিষয়টি একেবারে সহজ হয়ে যাবে। আর আলাদা আলাদা করে যদি বুঝতে চাও, হয়তোবা তোমার একটু অস্বস্তি বোধ হতে পারে বা হিসেবে গড়মিলের সম্ভাবনা রয়েছে। তবে তুমি যদি দুইটিকে মিলিয়ে পাশাপাশি রেখে এভাবে উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করো বা নিজে বোঝার চেষ্টা করো, তাহলে পাঠটি একেবারেই তোমার জন্য সহজবোধ্য হয়ে দাঁড়াবে। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা গ্লাইকোলাইসিস ধাপ দেখলাম, আমরা এসিটাইল কোএনজাইম সৃষ্টি ধাপ দেখলাম। এবার যে তৃতীয় ধাপটি রয়েছে তা হচ্ছে গিয়ে ক্রেবস চক্র। লক্ষ্য করো, এসিটাইল কোএনজাইম যে উপাদানটি রয়েছে, এটি এই পর্যায়ে এসে বা এসিটাইল কোএনজাইম সৃষ্টি হওয়ার পরবর্তীতে তারা মূলত মাইটোকন্ড্রিয়ার যে ভিতরের পর্দা রয়েছে সেই ভিতরের পর্দায় অবস্থান করবে এবং সেখান থেকে বিভিন্ন এনজাইমের সহায়তায় একটি চক্রাকার বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো চক্রাকার বিক্রিয়া বিধায়ী একে মূলত ক্রেবস চক্র বলা হয়ে থাকে। ঠিক আগের মতোই আমি এখানটাতেও আমি বলবো যে তোমরা এক পার্শ্ব ধরে যদি হিসেব করো, তাহলে দেখো এক অণু এসিটাইল কোএনজাইম থেকে যখন বিক্রিয়া শেষ হয় ক্রেবস চক্র ধাপটিতে, এক অণু এসিটাইল কোএনজাইম থেকে ক্রেবস চক্র বিক্রিয়াটির মাধ্যমে উৎপাদিত হয় 3 অণু NADH2, এক অণু FADH2, এক অণু GTP। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে এক সাইড নিয়ে আমরা আলোচনা করছি। এক অণু এসিটাইল কোএনজাইম থেকে এই উপাদানগুলো তৈরি হয়, তাহলে 2 অণু এসিটাইল কোএনজাইম, দুই পাশে 2 অণু এসিটাইল কোএনজাইম থেকে উৎপাদিত হবে 6 অণু NADH2, এখানে 3 অণু, এখানে 3 অণু, 2 অণু FADH2, এখানে 1 অণু, এখানে 1 অণু, 2 অণু GTP, এখানে 1 অণু, এখানে 1 অণু। অর্থাৎ এই বিক্রিয়া শেষে উৎপাদিত হচ্ছে যে উপাদানগুলো 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP। তবে এই বিক্রিয়ার সময় আরো 2 অণু করে প্রত্যেক অংশে কার্বন ডাই অক্সাইডও উৎপাদিত হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি খেয়াল করো যে এইগুলো হচ্ছে মূলত নেট উৎপাদন প্রত্যেক পার্শ্ব থেকে, মানে একটা এসিটাইল কোএনজাইম যখন একটা ক্রেবস চক্র সম্পন্ন করে বা সম্পাদিত হয়, তখন আসলে এই 4 ধরনের উৎপাদ তৈরি হয়ে থাকে। 3 NADH2, 1 FADH2, 1 GTP and 2 কার্বন ডাই অক্সাইড। তাহলে দুই পাশ থেকে আমরা পাচ্ছি 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP এবং দুই পাশে দুইটি করে কার্বন ডাই অক্সাইড যোগ করলে আমরা পাই 4 অণু কার্বন ডাই অক্সাইড। তো শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা যদি শর্তনের পর্যায়ে ক্রেবস চক্রকে লক্ষ্য করি, তাহলে উৎপাদ কি পাওয়া যায় এটা বুঝতে পারলাম। তো আশা করি তুমি টেবিল থেকেও বুঝতে পেরেছো এবং এই চিত্র থেকেও বুঝে নিতে পেরেছো। বেইত বস্তু লক্ষ্য করো, বেইত বস্তু হচ্ছে এই এসিটাইল কোএনজাইম। এসিটাইল কোএনজাইম আসলে এখানে ব্যয় হয়ে এই পদার্থগুলো উৎপাদিত হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে কি মোটামুটি ক্রেবস চক্রের হিসেব। এইবার আমরা বুঝে নেব নেট উৎপাদন কত। নেট উৎপাদন খুব সহজ কথায় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4 অণু কার্বন ডাই অক্সাইড, এখানে কোনো ব্যাপার নেই, 4 অণু কার্বন ডাই অক্সাইড যেভাবে আছে সেভাবে নেট অবস্থায় আছে। তবে যখন শক্তির হিসাব করব, এটিপির মধ্যে শক্তি সঞ্চিত অবস্থায় থাকে, শক্তির হিসাব করলে 6 অণু NADH2 বা NADH+H+ এর মধ্যে 18 অণু এটিপি কিভাবে অবস্থান করে, আশা করি ইতোমধ্যে তোমরা হিসেবটি বুঝতে পেরেছো। লক্ষ্য করো, আমি একটু আগে বোঝানোর চেষ্টা করেছিলাম, এক অণু NADH2 এর মধ্যে 3 অণু পরিমাণ এটিপির শক্তি সঞ্চিত অবস্থায় থাকে, তাহলে 6 অণু NADH2 এর মধ্যে 18 অণু এটিপির শক্তি সঞ্চিত অবস্থায় থাকবে। ঠিক একই রকম ভাবে আরেকটা নতুন তথ্য, এক অণু FADH2 এর মধ্যে মূলত 2 অণু পরিমাণ এটিপি এর শক্তি সঞ্চিত অবস্থায় থাকে এবং এক অণু GTP এর মধ্যে 1 অণু পরিমাণ এটিপি এর শক্তি সঞ্চিত অবস্থায় থাকে। এই তথ্যগুলো যদি তোমার জানা থাকে, তাহলে হিসেব করাটা একেবারেই সহজবোধ্য হয়ে যাবে। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, 6 অণু NADH2 এর মধ্যে 18 অণু এটিপি কিভাবে অবস্থান করে, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 2 অণু FADH2 এর মধ্যে, তাহলে এক অণু FADH2 এর মধ্যে যদি
2 অণু এটিপির পরিমাণ শক্তি অবস্থান করে, তাহলে 2 অণু FADH2 এর মধ্যে অবস্থান করবে 2 অণু FADH2 এর মধ্যে অবস্থান করবে 4 অণু পরিমাণ এটিপি এর শক্তি। শিক্ষার্থীবৃন্দ, আর 2 অণু জিটিপি এর মধ্যে শক্তি অবস্থান করবে, 2 অণু জিটিপি এর মধ্যে শক্তি বা এটিপি অবস্থান করবে 2 অণু পরিমাণ এটিপি। এই হচ্ছে কি হিসাবটি শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা দেখলাম 6 অণু NADH2 থেকে 18 অণু এটিপি পাওয়া যায়, 2 অণু FADH2 থেকে 4 অণু এটিপি পাওয়া যায়, 2 অণু জিটিপি থেকে 2 অণু এটিপি পাওয়া যায়। তাহলে 18 অণু, 4 অণু, 2 অণু থেকে আমরা মোট কত অণু এটিপি পাচ্ছি? এখান থেকে মূলত 24 অণু এটিপি আমরা পাচ্ছি শিক্ষার্থীবৃন্দ। তাহলে লক্ষ্য করো, আমরা হিসেব করেছিলাম যে বা আমরা পড়ে এসেছি সবুজ শোষণে মূলত 38 অণু এটিপি তৈরি হয়ে থাকে, 38 অণু এটিপি তৈরি হয়ে থাকে এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে থাকে। তো আমরা যদি হিসাবটিকে মিলিয়ে নেই, এখানে আমরা পেয়েছিলাম 8 অণু এটিপি, এখানে আমরা পেয়েছি 6 অণু এটিপি এবং সর্বশেষ ধাপে আমরা পেলাম 24 অণু এটিপি। তো আমরা যদি এবার যোগ করে নেই 8 অণু এটিপি যোগ 6 অণু এটিপি যোগ 24 অণু এটিপি, তাহলে আমরা পাচ্ছি 38 অণু এটিপি। শিক্ষার্থীবৃন্দ, মোট উৎপাদনে আমরা 38 অণু এটিপি পাচ্ছি এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। আশা করি তোমাদের নিশ্চয়ই বিক্রিয়াটি খেয়াল আছে। বিক্রিয়াতে আমরা দেখেছিলাম যে এক অণু গ্লুকোজ জারিত হয়ে, এক অণু গ্লুকোজ জারিত হয়ে ছয় অণু কার্বন ডাই অক্সাইড, 38 অণু এটিপি, 6 অণু পানি এবং তাপ শক্তি উৎপাদিত হয়, তাপ শক্তি উৎপাদিত হয়। তো এই হচ্ছে গিয়ে মূলত এটিপি হিসেবটি শিক্ষার্থীবৃন্দ। এই বিক্রিয়াটি একটি শক্তি উৎপাদনকারী বিক্রিয়া। এই প্রক্রিয়াটি কিভাবে সম্পাদিত হয় এবং কোন ধাপে কি পদার্থ উৎপাদিত হয় তা নিয়ে একটি তাত্ত্বিক আলোচনা গত ক্লাসে ছিল। আজকের আলোচনাটির মাধ্যমে তোমাদের বইয়ে যে দুইটি উপস্থাপনের ভঙ্গিমা রয়েছে, একটি চিত্ররূপ আরেকটি টেবিল রূপ, এই দুইটি উপস্থাপনার মাধ্যমে আসলে তোমাদের কাছে যেটি চেষ্টা করা হয়েছে বোঝানোর তা হচ্ছে গিয়ে প্রত্যেকটি ধাপে কত অণু পরিমাণ এটিপি উৎপাদিত হয় তার হিসাবটা পরিষ্কার করা। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে উপভোগ্য হয়েছে, কারণ এই ক্লাসটি আসলেই অনেক মজার হয়। কারণ তোমরা জানো গণিতের বিষয়গুলো এরকম যে যখন অঙ্কটা মিলে যায়, 2 এ 2 4 হয়ে যায়, তখন বিষয়টি অনেক মজাদার হয়ে দাঁড়ায়। তো আমার বিশ্বাস 38 অণু এটিপি প্রত্যেকটি ধাপ শেষে, কিভাবে প্রত্যেকটি ধাপ শেষে 38 অণু এটিপি আসে সে তার যে একটি হিসেব রয়েছে, সেই হিসেবটি তোমরা আজকে সমন্বিত দুইটি উপস্থাপনের মাধ্যমে বুঝতে পেরেছো। তো যদি তোমাদের কাজটি কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, আমাদের সঙ্গে থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে এবং সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ক্লাসটি উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।